ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সুনামগঞ্জের দোয়ারা বাজার। সেখানে থানা ঘেরাও করে যদি কট্টরপন্থীরা এই ধরনের হুমকি দেন এবং যেভাবে যে খবর সামনে আসছে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কি করছে বাংলাদেশের পুলিশ প্রশাসন? এখনো পর্যন্ত কি কি খবর আসছে সেখান থেকে? একেবারেই দেখো, শুধুমাত্র যে এই ছবি যেটা শিউরে ওঠার মতন শুধু এই ছবি সামনে আসছে ভাইরাল, তেমনটাই শুধু নয়। এক কথায় বলা যায় যে বাংলাদেশের পুলিশ এবং সেনা তারা কার্যত দর্শক। তার কারণ যে জায়গার তুমি কথা বলছো সুনামগঞ্জ, সেখানে দোয়ারাবাজার থানা, সেখানে সেই থানাকে ঘিরে রেখেছে কারা? কট্টরপন্থীরা। সশস্ত্র অবস্থায় রয়েছে এই কট্টরপন্থীরা, মৌলবাদীরা। এবং তারা দেখা যাচ্ছে যে এই সুনামগঞ্জের রাস্তায় অলিতে গলিতে তারা এই হামলার ঘটনা ঘটাচ্ছে। বাড়িকে লক্ষ্য করা হচ্ছে কাদের? যারা হিন্দু। এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে বেধড়ক মারধর শুধু নয়, অগ্নিসংযোগের কিন্তু ঘটনাও সেখানে ঘটছে। কিন্তু সেখানে উপস্থিত রয়েছে পুলিশ, উপস্থিত রয়েছে সেনা। কোনো অ্যাকশন তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে না। পাল্টা এই কট্টরপন্থীদের স্লোগান দেখা যাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে যে তারা অ্যাকশন চাইছেন, তারা ডাইরেক্ট অ্যাকশন চাইছেন। শুনে মনে হচ্ছে হিটলারি কায়দায় টোটাল সলিউশন তারা চাইছেন। কিন্তু এই যে পুরো যে পরিস্থিতি, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই আক্রমণ কিন্তু যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। গতকাল রাত্রিবেলা থেকে এই সুনামগঞ্জে সেখানে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র বাড়িতে হামলা হয়েছে এমনটা নয়, অগ্নিসংযোগের পাশাপাশি দোকানগুলোতে হামলা হয়েছে। এবং বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের যারা বিশেষত যারা প্রতিবাদে মুখর হয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের উপরেও হামলা চলছে। সেই ছবিটাই কিন্তু ভাইরাল ছবিতে ধরা পড়ছে, যেটা শিউরে ওঠার মতন। এই মুহূর্তে বিএসএফ এর প্রাক্তন আইজি সমীর মিত্র রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। মিস্টার মিত্র, যে ছবি আমরা সামনে রেখেছি, একের পর এক হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং যে ফুটেজ, যে ভিডিও ভাইরাল হচ্ছে তাতে শোনা যাচ্ছে যে কিভাবে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। এক তো বাংলাদেশের যে পরিস্থিতি, পুলিশ সেনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোথায় গণতন্ত্র। আর যদি জলপাইগুড়ি জেলার একেবারে পার্শ্ববর্তী অঞ্চলে এই অবস্থা হয়, সে তো রীতিমতো উদ্বেগের। সমীর বাবু, যে ছবিগুলো আমরা দেখছি সত্যি শুধুমাত্র ভয়াবহ নয়, মর্মন্তুদ। যারা পুরুষানুক্রমে ওখানে বসবাস করে এসেছে তাদের ভিটে মাটির থেকে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তারা কোথায় যাবে? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভাইরাল এবং যে আর্তনাদ, সেই আর্তনাদটি টিভির চ্যানেলেই বসে আমরা শুনবো, নাকি এই আর্তনাদ আমাদের যারা পলিসি নির্ধারণ করেন, যাদের উপরে ভরসা করে আমাদের এই ডেমোক্রেসি চলছে, সেখানে পাশে যদি ডেমোক্রেসি এইভাবে আক্রান্ত হয়, তাহলে আমাদের কি দায়বদ্ধতা, দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি? বোধ হয় নয়। তাহলে তারা কোথায়? 3 মাসের ওপর হতে চললো, অথচ আমরা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত কম্প্রিহেন্সিভ এবং কংক্রিট কিছু করতে পারিনি। আজকে কতগুলো জিনিস আমি এখানে বলতে চাই যে এই পরিস্থিতিতে সবচেয়ে আগে যেটা আমাদের তরফ থেকে করা দরকার, ডিসাইডস ওদের সঙ্গে যেটা ডিপ্লোম্যাটিক হচ্ছে সেটা ডিপ্লোম্যাটিক লেভেলে হবে, বাট ইট মাস্ট বি অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসি। এই নয় যে 3 লাইনের একটা চিঠি লিখে দিলাম যে তোমাদের দায়িত্ব তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের সবকিছু করার দায়িত্ব তোমাদের পুলিশ ওখানকার রাজ্যের। সেটা এক কথা, কিন্তু অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসি যেটা হতে পারে যে হ্যাঁ, যে আমরা তোমাদের এই সময় দিচ্ছি, তার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আমাদেরও অন্য কিছু ভাবতে হবে। অ্যাটলিস্ট আমরা এইটুকু তো বলতে পারি। এখন প্রশ্ন উঠছে যে এই পরিস্থিতিতে যে র্যাডিক্যালসরা ওখানে রয়েছে, যে যারা টেররিস্টরা ওখানে রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবে ভারতবর্ষে এসে তারা এইখানে এসে যেন তারা ধ্বংসের কোনো কাজ করতে পারে, এবং ইট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দিস টেররিস্ট। সুতরাং কি করতে হবে? 3-tier arrangement, security arrangement along the Bangladesh border. কারণটা আমাদের বাঁধওয়ার ফেন্সিং রয়েছে তো রয়েছেই, যারা ওপারে রয়েছেন অনেক বছর ধরে বংশানুক্রমিকভাবে যারা কাঁটাতারের ওপারে রয়েছেন, তাদের কাছে সরকার অনুরোধ জানায় এবং তাদের অল্টারনেট জমি দিয়ে রিলোকেট করা হোক, যাতে ওই এরিয়াটা আমরা অ্যাগ্রেসিভলি ডমিনেট করতে পারি। নাম্বার 3, এই যে আমাদের যেটা রয়েছে, আমরা প্রত্যেক যারা স্টেক হোল্ডার, সেটা বিএসএফ হোক, লোকাল পুলিশ হোক, কাস্টমস হোক, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হোক, যারাই হোক না কেন, দে মাস্ট সিট টুগেদার অ্যান্ড পুট দেয়ার ব্রেন টুগেদার। এই জিনিসটা কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে না।
অ্যান্ড এ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে যদি আমরা এইভাবে ইনঅ্যাক্টিভ বসে থাকি। আমাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। মোর দেন 51 লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর অনেক ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে, কেন কি ওরাও আতঙ্ক রয়েছে। একেবারে আতঙ্কে রয়েছেন প্রত্যেক হিন্দুরা, সংখ্যালঘুরা বাংলাদেশে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। আর যেভাবে সন্ত্রাস ভীতি প্রদর্শন করা হচ্ছে তাতে কিন্তু উদ্বিগ্ন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বারবার করে তার উৎকণ্ঠার কথা কিন্তু জানিয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল যে ঘটনা ঘটলো, একজন আইনজীবীও চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সন্ন্যাসীর হয়ে দাঁড়াতে পর্যন্ত পারলেন না, যেভাবে ভাঙচুর করা হলে অনেক আইনজীবীর কাছে কিন্তু যেভাবে তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। একদমই, দেখো আমরা জানি যে গতকালকে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে তোলার তার কথা থাকলেও নিরাপত্তার কারণে তাকে কিন্তু গতকালকে তোলা হয়নি। শুধুমাত্র তাই নয়, বাদী বা বিবাদী পক্ষ দুপক্ষের আইনজীবীর উপস্থিতি থাকা জরুরি ছিল, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে চট্টগ্রাম আদালতে যেখানে শুনানি হওয়ার কথা ছিল এই চিন্ময় কৃষ্ণ দাসের, সেখানে আমরা দেখলাম যে এক শ্রেণীর যারা আইনজীবী ছিলেন তারা কার্যত হুমকি দিচ্ছেন যে চিন্ময় কৃষ্ণের হয়ে যদি কেউ সওয়াল করেন তাহলে তাকে গণদোলাই দেওয়া হবে। এবং শুধু যে এটা যে হুমকি স্তরে ছিল তা নয়, আমরা তার ঠিক দুদিন আগে যদি পিছিয়ে যাই আমরা দেখবো যে গত সপ্তাহে রিগান আচার্য অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের এই যে প্যানেলে যিনি আইনজীবী ছিলেন, তিনি প্রথম দিনকে অর্থাৎ 25শে নভেম্বর যাকে যখন গ্রেফতার করা হয়, 26 তারিখ অর্থাৎ তার ঠিক পরদিনকে যখন তাকে আদালতে তোলা হয়, প্রথম সওয়াল কিন্তু চিন্ময় কৃষ্ণর হয়ে রিগান আচার্য করেছিলেন। তার চেম্বারে ঢুকে তাকে মারধর করা হয় এবং এই মুহূর্তে তিনি কোনো একটি নির্দিষ্ট জায়গাতে আত্মগোপন করে রয়েছেন, তিনি প্রকাশ্যে আসছেন না। দ্বিতীয় ঘটনাটা আমরা কি দেখলাম, ঠিক গতকালকে যখন তার জামিনের শুনানি ছিল তার ঠিক আগের দিনকে তারই আরো একজন আইনজীবী রমেন রায়, তাকে মারধর করা হলো। রাধারমন রায়, যিনি কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন যে তিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও একটা বার্তা দেওয়া যে চিন্ময় কৃষ্ণের হয়ে বা তার আইনজীবী প্যানেলের হয়ে কেউ যদি তার হয়ে দাঁড়ান তাহলে তাকে মারধর করা হবে এবং তার উপর কিন্তু চরম ব্যবহার করা হবে। শুধুমাত্র তাই না, আমরা দেখলাম যে গত 26 তারিখে যখন চিন্ময় কৃষ্ণকে প্রথমবার আদালতে তোলা হয়েছিল তখন একজন আইনজীবীকে মারধর করা হয়। সেই পরিবার সেই যিনি আইনজীবীকে মারধর করেছিল সেই আইনজীবী পরিবারের তরফে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে গতকালকে, যুক্ত করা হয়েছে চিন্ময় কৃষ্ণের নামে। এছাড়া প্রায় 70 জন, যার মধ্যে 53 জন রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং আরো সব মিলিয়ে প্রায় 70 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। অর্থাৎ স্পষ্ট একটা বার্তা যে চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে বাংলাদেশি সরকার ঠিক কোন অবস্থান নিচ্ছেন সেটা সম্পর্কে কিন্তু আইনজীবীদের একাংশ তারা বলছেন যে তারা এই গোটা ঘটনাতে চিন্ময় কৃষ্ণকে অভিযুক্ত হিসেবে আদালত যাতে বিচার করে সেইটার জন্য তারা একটা প্রেশার করছেন। এবং শুধুমাত্র তাই নয়, একজন অভিযুক্তের হয়ে তার যে মিনিমাম যে একটা লিগাল সাপোর্ট তাকে দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে তার যারা আইনজীবী প্যানেল রয়েছে তাদেরকে কোথাও হুমকি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কোথাও বিস্ফোরক আইনে মামলা করা হচ্ছে এবং কার্যত প্রকাশ্যে গতকাল কিন্তু প্রথমবার দেখা গেল যে গণধোলাইয়ের নিদান দেওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে পরিস্থিতিতে 1 মাস এই শুনানি পিছিয়ে গিয়েছে, 2 জানুয়ারি পরবর্তী দিন ধার্য হয়েছে, কিন্তু কলকাতার ইসকনের তরফে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে এই 1 মাস বিচারহীন অবস্থাতে চিন্ময় কৃষ্ণ যে জেলে থাকবেন 2 জানুয়ারি, সেদিনও কি তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড় করাতে দেবেন বাংলাদেশের বা চট্টগ্রাম আদালতের আইনজীবীরা? সব মিলিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, আশঙ্কায় রয়েছেন কিন্তু কলকাতার ইসকনের যারা কর্তৃপক্ষ তারা।